ছায়া, এক প্রেতাত্মার গল্প। এপিসোড ৩। আমি ছুইকদান থেকে খৈরাগড় যাওয়ার পথে প্রায়ই জোরে জোরে হেসে উঠতাম। অজয় ও ববি বিস্ময়ের সঙ্গে আমার দিকে তাকাত, কিন্তু কিছু বলত না। তাদের সাহস হচ্ছিল না যে আমাকে কিছু জিজ্ঞেস করবে। কিছুক্ষণ পর ববি সাহস করে শেষমেশ জিজ্ঞেস করল, স্যারজি, আপনি ঠিক আছেন তো? আমি ভূতের মতো তার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললাম, আজ আমি এই শরীরে আছি, আর কাল তোর শরীরে থাকব। তারপর জোরে জোরে হাসতে লাগলাম। ববি আতঙ্কিত হয়ে অজয়কে বলল, অজয় ভাই, স্যারজির ওপর ভূত চেপে গেছে, দেখো কেমন হাসছে। এবার অজয়ও কিছুটা আতঙ্কিত হয়ে আমাকে জিজ্ঞেস করল, স্যার আপনি কে? আর আমাদের স্যারজিকে কেন ধরেছেন? আমি অজয়ের দিকে তাকিয়ে বললাম, তুই অজয়, তাই না? নির্ভীক অজয়। কি হলো, ভয় পেয়ে গেলি? চল, গাড়ি থামা, আমাকে খোলা বাতাস নিতে দে। ববি অজয়কে বলল, অরে, গাড়ি থামা, রাজাজি যা বলছেন তাই কর। অজয় গাড়ি থামিয়ে দিল। আমি সেই একই ভঙ্গিতে বললাম, চল, আমার জন্য মদ আন এবং তুইও খা। অজয় আমার গ্লাস ধুয়ে একটি পেক তৈরি করে দিল। আমি সেটা শেষ করার পর আমার স্বাভাবিক কণ্ঠে অজয়কে জিজ্ঞেস করলাম, কি অজয়, তুইও ভয় পেয়েছিলি, তাই না? অজয় স্বীকার করল যে সে গত রাত থেকেই আতঙ্কিত ছিল। আমি ববিকে জিজ্ঞেস করলাম, সেও স্বীকার করল যে সে ভয় পেয়েছিল। আমি দুজনকেই বললাম, ভয় পেও না পাগলদের মতো। আমি তোমাদের গত রাতের গোপন রহস্য বলবো। এরপর আমি গাড়ির ড্রাইভিং সিটে বসলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম। অজয় ও ববি মনোযোগ দিয়ে আমার কথা শুনছিল। আমি রহস্য উন্মোচন করতে শুরু করলাম। ববি, মনে আছে ৪ মাস আগে খৈরাগড় ক্যাম্প অফিসে এক বৃদ্ধ লোক আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, যাকে সবাই বৈগা মহারাজ বলে ডাকছিল? সাইটের কিছু শ্রমিক আমাদের বলেছিল যে বৈগা ছত্তিশগড়ি শব্দ, যা তন্ত্রমন্ত্র ও জাদুটোনার সঙ্গে সম্পর্কিত। মহারাজ বলতে পুরোহিত বোঝানো হয়। সেই বৃদ্ধ সত্যিই বৈগা মহারাজ ছিলেন। তার বয়স ছিল প্রায় ৯০ বছরেরও বেশি। তিনি রাজপরিবারের সমস্ত গোপন কথা জানতেন। সন্ধ্যায় বৈগা মহারাজ আমাদের বাড়িতে এলেন। তিনি আমার সঙ্গে গল্প করতে লাগলেন। আমি তাকে আমার সঙ্গে মদ্যপান করার আমন্ত্রণ জানালাম, তিনি রাজি হয়ে গেলেন। তখন আমি তোকে ও অজয়কে খৈরাগড় পাঠালাম লালপরি ও মুরগি আনতে। তোমরা চলে যাওয়ার পর বৈগা মহারাজ আমার কাছে খাটিয়ায় এসে বসলেন। তিনি আমাকে তার ডান হাতের ওপর আমার হাত রাখতে বললেন। আমি তাই করলাম। কিছুক্ষণ ধরে তিনি আমার হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি বলা শুরু করলেন। তিনি আমার শৈশব সম্পর্কে বললেন, আমার বাবা মা সম্পর্কে সবকিছু বললেন। এমনকি আমার প্রেমের গল্প বললেন। যা কিছু বললেন সবই সত্য ছিল। আমি তার কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, বৈগা মহারাজ, এবার আমার ভবিষ্যৎ সম্পর্কে বলুন। তিনি উত্তর দিলেন, ভবিষ্যৎ কেমন হবে তা তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ভবিষ্যৎ সম্পর্কে এই পৃথিবীতে কেউ কিছু বলতে পারে না। যে সময় এখনও আসেনি, যে জীবন তুমি এখনও করনি, তার সম্পর্কে কেউ কিভাবে বলতে পারে? আমরা শুধু সেই সব বিষয় জানি যা অতীতে ঘটেছে। আমার বৈগা মহারাজের এই কথা খুব ভালো লেগেছিল। তখনই তোমরা ফিরে এলে এবং বৈগা মহারাজ চুপ হয়ে গেলেন। তিনি আরেকটি খাটিয়ায় গিয়ে বসে পড়লেন। পরদিন সন্ধ্যায় আবার সেই বৈগা এলেন এবং আগের দিনের মতো আজও আমি তোমাদের শহরে পাঠানোর কথা ভাবছিলাম। তখন বৈগা আমাকে বললেন, সাহেব, আপনার লোকজন যখন শহরে যাচ্ছে, আমার জন্য কিছু জিনিস আনতে বলুন, এবং তিনি আমাকে একটি চিঠি দিলেন। চিঠিতে মুদি সামগ্রীর পাশাপাশি কৃষির ওষুধও লেখা ছিল। আমি চিঠিটি অজয়কে দিয়ে বললাম, বৈগা মহারাজের জন্য জিনিস নিয়ে আসো। বৈগা টাকা দিতে চাইলেন, কিন্তু আমি নিতে অস্বীকার করলাম, আর তোমরা শহরে চলে গেলে। তোমরা যাওয়ার পর বৈগা আবার আমার কাছে এসে বসলেন এবং প্রথমবারের মতো ছিন্দারি বাঁধের গল্প শোনালেন। বৈগা মহারাজের গল্প ও গ্রামের প্রধানের গল্পের মধ্যে অনেক মিল ছিল, তবে বৈগা মহারাজের গল্পে এমন কিছু গোপন তথ্য ছিল যা প্রধান জানতেন না বা কেউ কখনো শোনেনি। বৈগা মহারাজের গল্প এভাবে শুরু হয়।
রাজপরিবারের মহারাজ ছিলেন খুবই ভোগবিলাসী মানুষ। সমাজে তার বেশ প্রতিপত্তি ছিল। তিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছিলেন। লন্ডনে তিনি মুক্ত জীবনযাপন করতেন, কারণ সেখানে সমাজের ভয় ছিল না। দেশে ফিরে এসেও তিনি আনন্দোল্লাসে মত্ত থাকতেন। তিনি কখনো লাহোর, কখনো লখনউ, কখনো কলকাতা যেতেন তার আনন্দ উপভোগের জন্য। তার পিতা রাজা যখন তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারলেন, তখন তার বিয়ে এক রাজকুমারীর সঙ্গে ঠিক করে দিলেন। এরপর মহারাজ রাজকার্যে মনোযোগী হলেন। তার স্ত্রী অর্থাৎ মহারানী খুব সুন্দরী ও গুণী ছিলেন। তিনি সঙ্গীত ভালোবাসতেন। এই কারণে তিনি কলকাতা থেকে একজন বাঁশিবাদক ও এক গায়িকাকে রাজপ্রাসাদে ডেকে আনেন। গায়িকাও অত্যন্ত সুন্দরী ছিলেন। বলা হয়, সৌন্দর্য হাজার পর্দার আড়ালেও লুকানো যায় না। মহারাজও তার রূপের মোহ থেকে রেহাই পেলেন না। তিনি মহারানীর অজান্তে গায়িকার সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুললেন। তারা লুকিয়ে দেখা করতে লাগলেন। কিন্তু এক রাতে মহারানী তাদের হাতে নাতে ধরে ফেলেন। সেদিন রাতেই মহারানী গায়িকাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেন এবং তাকে কলকাতায় ফিরে যাওয়ার নির্দেশ দেন। এরপর আর কখনো কেউ গায়িকা বা সেই বাঁশিবাদককে দেখেনি। মহারাজও রাজকার্যে মনোনিবেশ করেন এবং গায়িকাকে ভুলে যান। মহারাজকে কাজে মগ্ন দেখে মহারানী খুশি হন, কারণ তিনি ভাবেন মহারাজ পরিবর্তিত হয়েছেন। সনাতন ধর্ম অনুসারে ঋণানুবন্ধ হল সেই পার্থিব স্মৃতি যা আপনি নিজের ভেতরে ধারণ করেন। এই স্মৃতি রক্ত সম্পর্ক বা যৌন সম্পর্কের মাধ্যমে প্রাপ্ত হতে পারে। যৌন সম্পর্কের ক্ষেত্রে নারীর শরীরে অনেক বেশি স্মৃতি থেকে যায় এবং আপনি সেই নারীর শরীরকে সহজে ভুলতে পারেন না। এই কারণেই সনাতন ধর্মে আমরা কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে করমর্দন করি না, কারণ আমরা তার স্মৃতি নিজেদের মধ্যে নিতে চাই না। এর বদলে আমরা নমস্কার করি। মহারাজও সেই সুন্দরী গায়িকার শরীরকে ভুলতে পারেননি। সেই গায়িকাকে এবং তাদের প্রেমের স্মৃতিকে অমর করে রাখার জন্য তিনি ছিন্দারি টাপুর নির্মাণ করিয়েছিলেন। সেই টাপুর ওপর গায়িকার জন্য এক বিশাল শীষমহল তৈরি করা হয়েছিল, যেখানে সেই বাঁশিবাদককেও রাখা হয়েছিল। সে সময় ছিন্দারি গ্রাম বা ছিন্দারি বাঁধের কোনো অস্তিত্ব ছিল না। এটি ছিল ঘন অরণ্যের একটি অংশ। মহারাজ পিপারিয়া নদীর ওপর একটি দ্বীপ তৈরি করেন এবং সেখানে শীষমহলও নির্মাণ করেন। বহু বছর পরেই এই শীষমহলের অস্তিত্ব সম্পর্কে লোকজন জানতে পারে। মহারানী কখনোই সন্দেহ করেননি যে মহারাজ প্রতি রাতে রাজমহল থেকে কোথায় চলে যেতেন। আসলে মহারাজ রাজমহলের গোপন কক্ষে একটি সুড়ঙ্গ তৈরি করেছিলেন, যা সোজা শীষমহলের ভূগর্ভস্থ অংশ পর্যন্ত পৌঁছাত। যখনই তিনি চাইতেন, সেই সুড়ঙ্গের মাধ্যমে শীষমহলে আসতেন এবং একই পথে ফিরে যেতেন। মহারাজ এবং গায়িকার প্রেমের সম্পর্ক চলতে থাকে। এক সন্ধ্যায় মহারাজ হঠাৎ শীষমহলে পৌঁছে যান এবং সেখানে তিনি গায়িকা ও বাঁশিবাদককে একসঙ্গে দেখতে পান। বাঁশিবাদক বাঁশি বাজাচ্ছিল আর গায়িকা তার সুরের তালে নাচছিল। এটি দেখে মহারাজ প্রচণ্ড রেগে যান। তিনি বাঁশিবাদককে প্রচণ্ড প্রহার করেন এবং তাকে শীষমহলের কারাগারে বন্দী করে রাখেন। গায়িকা অনেক বোঝানোর চেষ্টা করলেও মহারাজ তা উপেক্ষা করেন, কারণ তার অহংকারে আঘাত লেগেছিল। তিনি গায়িকাকেও একটি কক্ষে বন্দী করে দেন। যখনই মহারাজ শীষমহলে আসতেন, বাঁশিবাদক বাঁশি বাজাতে শুরু করত আর গায়িকা তার সুরের তালে গান গাইত। এটি দেখে মহারাজ আরও বেশি ক্রুদ্ধ হয়ে উঠতেন। কয়েকদিন এভাবেই কেটে যায়। মহারাজ আর সহ্য করতে পারছিলেন না। তিনি গায়িকাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং তাকে রানী বানানোর কথা ভাবেন। তিনি শীষমহলে গিয়ে গায়িকাকে এই কথা বলার মুহূর্তেই বাঁশির সুর বেজে ওঠে। গায়িকা যেন উন্মাদ হয়ে নাচতে শুরু করে এবং গান গাইতে থাকে। এবার মহারাজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি সৈন্যদের আদেশ দেন যেন টাপুর কিনারায় একটি গাছের ডালে ফাঁসির দড়ি ঝোলানো হয় এবং বাঁশিবাদককে সেখানে আনা হয়। মহারাজ গায়িকাকে টেনে হিঁচড়ে সেই গাছের কাছে নিয়ে যান। সৈন্যরা বাঁশিবাদককে নগ্ন করে দেয়। মহারাজ তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক ক্ষত করিয়ে দেন এবং সৈন্যদের আদেশ দেন যে তার ক্ষতস্থানগুলোতে লবণমরিচ মাখিয়ে দেওয়া হোক। বাঁশিবাদক যন্ত্রণায় চিৎকার করতে থাকে, তার শরীর কাঁপতে থাকে যেন জালে আটকে পড়া একটি মাছ।
তবুও মহারাজের রাগ শান্ত হয়নি। তিনি সৈন্যদের আদেশ দেন যে বাঁশিবাদকের চোখে মরিচ ঢেলে দেওয়া হোক। ব্যথায় ছটফট করতে করতে বাঁশিবাদক নিস্তেজ হয়ে যেতে থাকে। এরপর মহারাজ সৈন্যদের আদেশ দেন, ওর গলায় দড়ি বেঁধে দাও। গায়িকা এই ভয়ানক দৃশ্য দেখছিল। তার চিৎকার পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হতে থাকে। তার আর্তনাদ এতটাই মর্মস্পর্শী ছিল যে কেউ শুনলে তার হৃদয় বিদীর্ণ হয়ে যেত। সৈন্যরা দড়িটি গাছের দুটি ডালের মাঝখান দিয়ে টেনে নেয় এবং দড়ির অপর প্রান্তে একটি ভারী পাথর বেঁধে রাখে। তারা রাজা মহারাজের চূড়ান্ত আদেশের অপেক্ষায় থাকে। তারপর মহারাজ নিজ হাতে গায়িকাকে ফাঁসির দড়িতে বেঁধে ফেলেন এবং সৈন্যদের আদেশ দেন যে তারা যেন একসঙ্গে গায়িকাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং বাঁশিবাদককে পাথরসহ নদীর পানিতে ফেলে দেয়। মহারাজের আদেশ পালন করা হয়। গায়িকা ফাঁসিতে ঝুলে যায় আর বাঁশিবাদক পানির নিচে ডুবে যেতে থাকে। তবে দড়ি গাছের ডালের সঙ্গে আটকে যাওয়ায় বাঁশিবাদকের শ্বাসরোধ হয়ে যায়। কিছুক্ষণ তাদের দেহ যন্ত্রণায় ছটফট করে, তারপর হঠাৎ এক মুহূর্তে সবকিছু স্তব্ধ হয়ে যায়। উভয়ের প্রাণপ্রস্থান ঘটে। মহারাজ তাদের মৃতদেহ সেই গাছের নিচেই সমাধিস্থ করেন। এই ঘটনার পর যখনই মহারাজ শীষমহলে আসতেন, তিনি বাঁশির সুর শুনতে পেতেন আর গায়িকার গান তার কান পর্যন্ত পৌঁছাত। এটি তাকে উন্মাদ করে তুলত। রাজা আর সহ্য করতে পারলেন না। তিনি এক বৈগাকে তান্ত্রিক ডেকে পাঠান এবং শীষমহলে এনে এই রহস্যের সমাধান জানতে চান। বৈগা শীষমহলে প্রবেশ করতেই পুরো ঘটনা বুঝতে পারেন। তিনি মহারাজকে জিজ্ঞাসা করেন, মহারাজ, এই শীষমহলে দুটো হত্যাকাণ্ড ঘটেছে, আপনি কি তা জানেন? মহারাজ ভান করলেন যে তিনি কিছুই জানেন না। বৈগার মনে লোভ জাগে। তিনি রাজাকে আশ্বস্ত করেন যে তিনি কাউকে কিছু বলবেন না এবং আত্মাদের শান্ত করবেন, তবে তার বদলে তিনি বিশাল অর্থ দাবি করেন। এরপর বৈগা মহারাজকে একটি উপায় বাতলে দেন। তিনি বলেন, যদি আপনি প্রতিদিন নতুন এক নারীর সঙ্গে সহবাস করেন, তাহলে গায়িকার গানের আওয়াজ আপনার কানে পৌঁছাবে না। এরপর গল্পটি শুরু হয় সেই কাহিনীর সাথে যা প্রধানজি মুখিয়া আমাদের বলেছিলেন। গল্পের যে বৈগা ছিল সেই আজকের বৈগা মহারাজ। তিনি আরও বলেন যে সেই টাপুতে শেষবার যে মেয়েটি এসেছিল সে আসলে রাজার প্রথম স্ত্রীর মেয়ে ছিল। সে রাজমহলেই থাকত এবং তার মায়ের সঙ্গে দেখা করতে প্রায়ই আসত। তার মা তাকে সেদিন রাতের সম্পূর্ণ গল্প শুনিয়েছিলেন। রাজা তার মায়ের বোনের মৌসির উপর জোরজবরদস্তি করেছিল এবং তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়েছিল যেন বন্য জন্তু তাকে মেরে ফেলে। কিন্তু তার মৌসি কোনোভাবে বেঁচে যায় এবং গ্রামে ফিরে গিয়ে মেয়েটিকে নিজের উপর হওয়া অন্যায়ের সম্পূর্ণ কাহিনী বলে। সেদিন থেকেই মেয়েটি প্রতিজ্ঞা করে যে সে রাজাকে কঠোর শিক্ষা দেবে। সেই সময় মেয়েটির বয়স ছিল মাত্র 17 বছর। সে টাপুতে যাওয়ার পথ খুঁজে বের করে। রাজার সন্দেহ এড়াতে সে নৌকায় চেপে টাপুতে যায়, কিন্তু ফেরার সময় সে গোপন সুড়ঙ্গের পথ ধরে রাজমহলে ফিরে আসে। সেই সন্ধ্যায় বৈগা টাপুতে মেয়েটিকে দেখে এবং জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আর এত রাতে এখানে কি করছ? মেয়েটি উত্তর দেয়, আমার নাম ছায়া, আমি রাজার মেয়ে। এ কথা বলে সে এক গাছের গুঁড়ির গায়ে হেলান দিয়ে বসে পড়ে। কিন্তু যখন সে আবার কথা বলা শুরু করে, তখন সে আর ছাড়া ছিল না। তার মধ্যে গায়িকার আত্মা প্রবেশ করে। তারপর সে উঠে সোজা শীষমহলের দিকে এগিয়ে যায়। বৈগা হতবাক হয়ে তার পেছন পেছন চলে যায়। রাজা যখন ছায়াকে দেখে তখন বিস্মিত হয়ে যায়। সে কিছু জিজ্ঞাসা করার আগেই ছায়া এক ফুলদানি তুলে নিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। রাজা অচেতন হয়ে পড়ে। সৈন্যরা ছায়ার দিকে দৌড়ে আসে, কিন্তু সে একে একে সবাইকে হত্যা করে, এমনকি মহলের দাসীদেরও ছেড়ে দেয়নি। এরপর সে রাজাকে টেনে নিয়ে গাছের কাছে নিয়ে যায় এবং তাকে একইভাবে হত্যা করে যেমন রাজা বাঁশিবাদককে হত্যা করেছিল। ছায়া নিজেই অচেতন হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন গায়িকার আত্মা তার শরীর ছেড়ে চলে গেছে। ছায়া গোপন সুড়ঙ্গের পথ ধরে রাজমহলে ফিরে আসে। কেউ জানতেই পারেনি এই মেয়েটি কে ছিল এবং কোথা থেকে এসেছিল। বৈগা বললেন, এখন আমার বয়স হয়ে গেছে। আমি যে কোনো দিন মারা যেতে পারি। আমি চাই গায়িকার আত্মা মুক্তি পাক।
কিন্তু এই অবস্থায় আমি একা টাপুতে গিয়ে তার দেহাবশেষ খুঁজে বের করতে এবং তার শেষকৃত্য করতে পারব না। তারপর বৈগা আমার দিকে তাকিয়ে বললেন, যখন আমি আপনাকে দেখলাম তখনই বুঝতে পারলাম আপনার মধ্যে এক দুঃসাহসী মন আছে। আমি আপনার হাত ধরে অনুভব করলাম যে আপনি আমার সাহায্য করতে পারেন। আমি বৈগাকে বললাম, বৈগা মহারাজ, যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। ততদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকুন এবং আমাকে পথ দেখান। সেই দিনের পর থেকে বৈগা বাবা সকাল থেকেই আমার সঙ্গে থাকতেন এবং সন্ধ্যায় মদ খেয়ে নিজের বাড়ি ফিরে যেতেন। তারপর যখন আমরা ছিন্দারি গ্রামে পৌঁছালাম এবং মুখিয়া আমাদের খাওয়ানোর সময় বাঁধের গল্প বললেন, তখনই আমি আমার মনে গায়িকাকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করে ফেলেছিলাম। এটি ছিল গায়িকাকে মুক্তি দেওয়ার গল্প। শৈশবে স্কুলে আমি একটি গল্প পড়েছিলাম যে ভয় এবং সাহস সংক্রামক রোগের মতো হয়। যদি একজন ব্যক্তি ভয় দেখায় তাহলে পুরো দল ভীত হয়ে পড়ে, আর যদি একজন সাহস দেখায় তাহলে সবাই সাহসী হয়ে ওঠে। আমি এই ভয়সাহস তত্ত্বকেই কাজে লাগালাম। যখন কেউ ভীত থাকে তখন সে শুধুমাত্র সেই জিনিসকেই দেখে যা তার ভয়ের কারণ। আর যদি আমার মতো কেউ একটি গল্প তৈরি করে তা উপস্থাপন করে, তাহলে সবাই কেবল তাই দেখবে যা আমি দেখাতে চাই। আমি ববি এবং অজয়কে বলেছিলাম যে যখন আমরা খৈরাগড় আসছিলাম তখন তারা দুজনেই ভীত ছিল। আমি তাদের ভয়ের সুযোগ নিলাম এবং এমন অভিনয় করলাম যেন আমার মধ্যে ভূত প্রবেশ করেছে এবং আমি পাগল হয়ে গেছি। পরের রাতেও আমি একই কাজ করলাম। যখন সবাই সভায় বসেছিল তখন প্রথমেই আমি রাজা ও গায়িকার গল্প শুনিয়ে ভয়ের পরিবেশ তৈরি করলাম। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন আমি ববি এবং অজয়কে গাছ পর্যন্ত যাওয়ার জন্য বললাম। সেখানে আমি ববিকে একটি জোনাকি দেখিয়ে জিজ্ঞাসা করলাম, তোর কি কোনো লণ্ঠন দেখা যাচ্ছে? অজয় ভয়ে কেঁপে উঠে সেই জোনাকিটিকেই লণ্ঠন ভেবে ফেলল এবং আমার কথায় বলে উঠল, হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। ববি আগেই ভয় পেয়েছিল। যখন আমি আর অজয় বললাম যে আমরা লণ্ঠন দেখতে পাচ্ছি, তখন ববির মনও জোনাকিটিকে লণ্ঠন হিসেবেই দেখতে শুরু করল। তারপর আমি বললাম, দেখো, একজন মেয়ে নেমে আসছে। তাদের ভয় এবং আমার বানানো গল্পের কারণে তাদের মন সত্যি একটি মেয়ের ছবি তৈরি করে ফেলল। এরপর আমি গল্পটি আরও এগিয়ে নিয়ে গেলাম এবং বললাম যে আমাদের গায়িকার আত্মার অস্তিত্ব খুঁজে বের করতে হবে। ভয় এবং মদের নেশার কারণে তারা আমার প্রতিটি কথাই বিশ্বাস করল। অবশেষে আমরা সেখানে কিছু দেহাবশেষ খুঁজে পেলাম যা বৈগা ধর্মীয় রীতিনীতি অনুসারে আগুনে উৎসর্গ করলেন। ববি আমাকে জিজ্ঞাসা করল, কিন্তু স্যার, সেই লেহেঙ্গা কোথা থেকে এলো? আমি হাসতে হাসতে বললাম, ওটা লেহেঙ্গা ছিল না, ওটা কোনো পুরনো মেয়ের পেটিকোট ছিল যা গাছের কাছে পড়েছিল। তোমরা সেটাকে লেহেঙ্গা ভেবেছিলে কারণ আমি বলেছিলাম ওটা লেহেঙ্গা। এত বছর ধরে মাটির নিচে থাকার কারণে ওটা এমনই জরাজীর্ণ হয়ে গিয়েছিল। এটা শুনে তারা দুজনেই বলল, স্যারজি, আপনি তো আমাদের একদম বোকা বানিয়ে দিলেন। এখন আমরা বৈগার বাড়িতে পৌঁছে গিয়েছি। বৈগা খুব খুশি ছিলেন কারণ গায়িকার আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। नमस्ते प्यारे दोस्तों, स्वागत है विस्पर्ड मेलोडीज एंड टेल्स में, जहां संगीत और कहानियां एक नई जिंदगी पाती हैं। अगर आपको दिल को छू लेने वाले गीत और मनमोहक कहानियां पसंद हैं तो आप बिल्कुल सही जगह पर हैं। तो जल्दी से सब्सक्राइब बटन दबाएं और बेल आइकन को टैप करें ताकि हर नया गाना और कहानी आप तक सबसे पहले पहुंचे। अगर आपको ये पसंद आया हो तो लाइक बटन दबाना ना भूलें। आपका एक लाइक हमारे लिए बहुत मायने रखता है और हमें और बेहतरीन कंटेंट बनाने के लिए प्रेरित करता है। आपके प्यार और सपोर्ट के लिए धन्यवाद। इसी तरह हमारे साथ बने रहें, सपने देखें, सुरों में खो जाएं और कहानियों की दुनिया में डूब जाएं। मिलते हैं अगले वीडियो में।